শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষার শপথে পথ চলে, অবক্ষয়মুক্ত নৈতিক মানুষ গড়ার প্রত্যয়ে কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক মন্ডলী, দেশ ও দেশের ভিতর ও বাইরে যে যেখান থেকে শিক্ষক টিভির আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, শিক্ষক টিভির পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। প্রিয় সুধী, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শিক্ষক। আজকে স্টুডিওতে আমাদের যে কয়েকজনকে দেখতে পাচ্ছেন, আমরা সবাই নিবেদিত প্রাণ শিক্ষক। আমরা আজকে শিক্ষকদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে, আজকে সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে শিক্ষক টিভির পক্ষ থেকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মাস শোকের মাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার সিংহ শার্দুল, যার জন্ম না হলে এই বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে জানতো না। এই বাঙালি জাতি কখনো নিজেকে আত্মপরিচয় দিতে জানতো না। সেই সিংহ পুরুষ, স্বাধীনতার অতন্দ্র প্রহরী, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং 15ই আগস্টের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবার পরিজন সহ যাদেরকে কতিপয় মানুষ নামের কুলাঙ্গার, মানুষ নামের কিছু পশু জানোয়ার যারা নির্মমভাবে শহীদ করেছিল, সেই নির্মম জানোয়ারদের প্রতি ধিক্কার জানিয়ে জাতির জনক সহ তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমাদের শিক্ষক টিভির পক্ষ থেকে আজকের লাইভ অনুষ্ঠান। আজকে আমাদের সামনে যেসব খ্যাতনামা প্রসিদ্ধ শিক্ষকবৃন্দ যারা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, তাদেরকে তাদের নিজস্ব বলে তাদের নির্দিষ্ট এলাকায় সবাই তাদেরকে চিনেন, জানেন। আজকে আপনাদের সামনে তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান, সেরা প্রতিষ্ঠান মণিপুর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক, শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব জাকির হোসেন স্যার। স্যার, আপনাকে শিক্ষক টিভির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ। ধন্যবাদ স্যার। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকার অন্যতম আরেক প্রতিষ্ঠান ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র শিক্ষক জনাব A.K.M. আব্দুল কাদের ভূঁইয়া স্যার। স্যার, আপনাকে আজকের স্টুডিওতে সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। জি, উপস্থিত আছেন উত্তরবঙ্গের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের সুযোগ্য প্রভাষক জনাব আব্দুল সালাম স্যার। জনাব আব্দুল সালাম স্যার, আপনাকে সাদর আমন্ত্রণ আজকে স্টুডিওতে। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। জি স্যার। প্রিয় সুধী মন্ডলী, আজ আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষাগুরু যাদের হাত ধরে হাজার হাজার শিক্ষার্থীরা তারা জ্ঞানের মশাল জেলে আজকের আমাদের বাংলাদেশকে আলোকিত করছে। দেশ বিদেশে তারা তাদের কর্মসংস্থানে
নিবেদিত হচ্ছে। এইসব নিবেদিত প্রাণ মানুষদের মুখ থেকে আজকে আমরা অনেক কথা শুনবো। আজকে তার আগে যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকে আপনাদের সামনে আমরা কথা বলবো দুটা বিষয়কে কেন্দ্র করে। আমাদের দুটা বিষয় হলো এই করোনায় শিক্ষক ও শিক্ষার্থীরা কেমন আছেন, আরেকটি বিষয় হচ্ছে শিক্ষক ও শিক্ষা কার্যক্রমকে রক্ষার উপায় কি। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, যে কথাগুলা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন এবং আমরাও আপনাদেরকে কথাগুলা শোনাবো। প্রিয় সুধীমণ্ডলী, আপনারা জানেন বর্তমানে করোনায় সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। আজকে সারা পৃথিবী আজকে বিকারগ্রস্ত হয়ে গেছে। পৃথিবীর মানুষ আজ নিস্তেজ হয়ে গেছে। বিশ্ব বিবেক আজ পরাভূত হয়ে গেছে করোনার কাছে। আমরা আজকেও যা দেখলাম, করোনায় আমাদের বাংলাদেশে আজকেও 215 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছেন। আমরা এই করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মুক্তি কামনা করছি। প্রিয় বন্ধুরা, আমরা জানি এই করোনা পৃথিবীতে আজকে মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। আপনারা জানেন আজকেও রয়টার্স যে নিউজটা আমাদের সামনে তুলে ধরেছে, গত 24 ঘন্টায় সারা পৃথিবীতে আক্রান্ত হয়েছে 4,16,000 মানুষ, মৃত্যুবরণ করেছে 24 ঘন্টায় সারা পৃথিবীতে 10,862 জন মানুষ। এই পর্যন্ত সারা পৃথিবীতে রয়টার্সের মতে সারা পৃথিবীতে 43,03,000 মানুষ মৃত্যুবরণ ফেলেছে, আর আক্রান্ত হয়েছে 20 লাখ, 20 কোটির মতো মানুষ প্রায় আক্রান্ত হয়ে গেছে। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত মৃত্যুবরণ করে ফেলেছে 23,613 জন মানুষ, আক্রান্ত হয়েছে 13,16,868 জন মানুষ। আজকে করোনায় পুরা পৃথিবী আজ দিক বিদিক করে দিয়েছে। এই অবস্থায় আমরা যারা শিক্ষক, যারা শিক্ষার্থীরা তাদের প্রাণের বিদ্যাপীঠ, তাদের প্রিয় শিক্ষক কারোর কাছে যেতে পারছে না, তারা আজকে শিক্ষা বঞ্চিত। এই অবস্থায় আমরা যারা শিক্ষক, আমাদের জীবন বিপর্যস্ত। এখন আমাদের কি করণীয়, আমরা কি করব, আমরা কি কর্তব্য বিমূঢ়, এই ক্ষেত্রে আমরা কিছু পরামর্শ চাই আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে। প্রথমেই আমি জানতে চাবো মণিপুর স্কুলের সম্মানিত শিক্ষক জনাব জাকির হোসেন স্যারের কাছ থেকে আজকের যে বিষয়, সেই বিষয়ে জনাব জাকির হোসেন স্যার, আপনি যদি দেশ ও জাতির উদ্দেশ্যে আপনার বক্তব্য তুলে ধরেন। ধন্যবাদ স্যার আপনাকে। শিক্ষক টিভির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য শিক্ষক টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। করোনাকালীন সময় বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক বৃন্দ কিভাবে দিন যাপন করছে সে বিষয়ে সম্পর্কে আমাকে আলোকপাত করার জন্য বলেছেন। বিষয়টি খুবই জটিল। আমার বক্তব্য প্রদান করার পূর্বে আমি স্মরণ করে নিচ্ছি 1975 সালে এই মাস 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবার বর্গ সহ নৃশংসভাবে হত্যা করে। আজকের এই দিনে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা দোয়া করছি যাতে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আপনারা নিশ্চয়ই জানেন 2020 সালের 8 মার্চ করোনা ভাইরাস ধরা পড়ে এবং 2020-এর 17 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়, যা 2021 সালের 31 আগস্ট পর্যন্ত চলমান রয়েছে। সরকার অনেকবার চেষ্টা করে পরিবেশ পরিস্থিতি প্রতিকূল থাকায় স্কুল, কলেজ
খোলার অনুমতি দিতে পারেনি। করোনার থাবা এত ভয়ঙ্কর হবে তা বিশেষজ্ঞরা পর্যন্ত ভাবতে পারেনি। কি ভয়ঙ্কর, কি আতঙ্ক ছিল এই করোনায় মৃত্যু দৃশ্যগুলো। 2020 সালে যখন করোনায় শুরু হয় এবং করোনায় যখন মানুষ মারা যায়, সে সময় মা করোনায় মারা যাচ্ছে, সন্তান তার কাছে যাচ্ছে না, স্বামী তার কাছে যাচ্ছে না, স্বামী মারা যাচ্ছে, তার স্ত্রী কাছে যাচ্ছে না, বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকা অবস্থা। এমনি অবস্থার মধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অর্থনৈতিক চাপ শিক্ষক সমাজের উপর পড়েছে দারুণভাবে। করোনা সংক্রমণের 1.5 বছরের মাথায় এসে চরম অর্থ সংকটে পড়েছে দেশের হাজার হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অনেক জায়গায় শিক্ষক কর্মচারীদের বেতন বাধা বন্ধ হয়ে গেছে। রাজধানীর নামি দামি অনেক পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে, শিক্ষক কর্মচারীদের বেতন দিতে পারছে না। কোথাও আবার নন এমপিও শিক্ষক কর্মচারীদের সাকুল্য বেতনভুক্ত করা হয়েছে, তাদের বেতন ফিক্স করা হয়েছে। কোথাও কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিত রেখেছে এই বলে যে করোনা পরিস্থিতি উন্নতি হলে, প্রতিষ্ঠানে আয় বাড়লে বকেয়া বেতন পরিশোধ করা হবে। অন্যদিকে করোনাকালে নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অভিভাবকদের আয় এর উপর নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ বেশিরভাগ অভিভাবক সরকারি চাকরি করেন না, স্বল্প আয়ের পরিবার, প্রয়োজন নিয়ে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে। এভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক নন এমপিওভুক্ত হিসাবে কর্মরত রয়েছে। এর সাথে রয়েছে বেসরকারি মাদ্রাসা কলেজ। প্রিয় দর্শক, এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা এমপিও টাকাটা প্রতি মাসে পাচ্ছেন, কিন্তু যারা নন এমপিওভুক্ত টিচার তারা সরকারি কোনো টাকা পাচ্ছে না এবং স্কুল থেকেও কোনো টাকা তারা পাচ্ছে না, যার ফলে তারা অবর্ণনীয় দুঃখ কষ্টে তাদের জীবন অতিবাহিত করছে। শিক্ষকদের এই দুরবস্থার কাহিনী দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে প্রতিনিয়তই প্রচারিত হচ্ছে। এখন বেসরকারি স্কুলের শিক্ষক কর্মচারীদের এই যে দুর্দশার কাহিনী পত্র পত্রিকায় যে খণ্ডভাবে বিচ্ছিন্নভাবে আসে, আমরা সেটুকুই জানি এবং আমাদের জানাশোনা যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, তাদের সম্পর্কে কিছু নেই। এছাড়া এর বাইরেও অসংখ্য মানুষ রয়ে গেছে যারা তাদের নিজের দুঃখ কষ্টের কথা কারো কাছে বলতে পারে না। বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা জানতে পেরেছি এবং আমরা নিজেরা এই অভিজ্ঞতা আমাদের রয়েছে যে শিক্ষক তার পেশা পরিবর্তন করে অনেকে রিক্সা চালক হয়েছেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করেন, কেউ বা সবজি বিক্রেতা হিসেবে কাজ করেন এবং কেউ বাসায় বাসায় দুধ বিক্রি করে জীবিকা অর্জন করছেন এই করোনাকালীন সময়। একটা সুনির্দিষ্ট একটা তথ্য হচ্ছে 65 বছর বয়সী একজন শিক্ষক জনাব আবুল কালাম, যিনি সংসারের গাড়ি টানতে টানতে এখন অসহায়, কারণ তার চাকরি নাই, কিছু টাকা আয় করতো সেখান থেকে সে সংসার চালায়, এখন তিনি রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন। হতভাগ্য আবুল কালাম এর জীবন কাহিনী জেনে তার পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান। হাফিজুর রহমান স্যার, সেলুট আপনাকে। সরকারি কর্মকর্তা এমনি হওয়া চাই, বিষয়টি দিয়ে জেনে রাতের বেলাতেই ওই বাড়িতে গিয়ে হাজির হন, পরিবারের হাতে তুলে দেন একটি সেলাই মেশিন, 1 টন চাল, 4 লিটার তেল, 8 কেজি আলু, 4 কেজি ডাল সহ বেশ কিছু খাদ্য সামগ্রী। আমরা সেই সরকারি কর্মকর্তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং তার মতো অন্যান্য সরকারি কর্মকর্তারা যাতে এই আচরণ, মানবিক আচরণ করে, সেজন্য তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এসব ঘটনা আমাদের মানবিকতা কি খুবই নাড়া দেয়? জাতি গঠনে এবং শিক্ষা প্রসারের সাথে সংবিধানের 17 অনুচ্ছেদ এর আলোকে রাষ্ট্রের পক্ষে যারা সহায়তামূলক কাজ করছে তাদেরকে সহায়তা করছে, এখন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব হচ্ছে এই আপৎকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানো। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে দেশের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার যোগান দিতে পারছে না,
তখনই এদেশে প্রতিষ্ঠিত হয়েছে, প্রয়োজনের তাগিদেই প্রতিষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন স্কুল। এবং বাংলাদেশে পরিসংখ্যান থেকে বাংলাদেশে এখন 60,000-এর ঊর্ধ্বে কিন্ডারগার্টেন স্কুল রয়েছে এবং 4 লক্ষ উচ্চ শিক্ষিত মানুষ সেখানে জীবিকা নির্বাহের কাজে নিয়োজিত। তারা এখন খুবই অভাবে রয়েছে এবং তারা এখন বেকার। একজন পেশাজীবী শিক্ষিত মানুষ যখন বেকার হয়ে যায় তখন তার কিছু করার থাকে না, কারণ শিক্ষকতা পেশা একটি সেন্সিটিভ পেশা, এটা একটি সম্মানজনক পেশা। আমার এই বিপদের কথা, আমার শিক্ষক তার এই বিপদের কথা কিভাবে সে মানুষের কাছে বলে বেড়াবে? প্রিয় দর্শক, শিক্ষা ক্ষেত্রের বিশাল সেক্টরকে টিকিয়ে রাখতে এবং অসহায় শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীদের জন্য জীবন বাঁচানো এবং এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা সরকারের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। কারণ আপনি উন্নয়নমূলক যত কাজ আছে যেখানে আপনি হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন, আমি মনে করি, আমি আমার দেশবাসীর কাছে আমি বলতে চাই আপনি শিক্ষায় বিনিয়োগ করেন। কারণ আজকের যারা, যদিও কথাটা এটা আইরনিক্যাল হবে, আজকের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, যারা কলমের কথায় হাজার কোটি টাকা লুট করে নিচ্ছে করোনাকালীন সময়ে, প্রিয় দেশবাসী নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যিনি হাজার কোটি টাকা ডাকাতি করেছে উচ্চশিক্ষিত মানুষ। তাই উচ্চশিক্ষিত মানুষ হলেই তো সে ডাকাতি করতে পারবে। এট দি সেম টাইম আপনার দেবী শেঠী নাম শুনেছেন, উনিও তো শিক্ষিত একজন ডাক্তার, উনি মানুষের জীবন বাঁচায়, মানুষের জীবন আল্লাহ রক্ষা করে, উনি উসিলা মাত্র, ওনার উসিলা হাজার হাজার মানুষ তাদের জীবন রক্ষা করতে পারছে। সুতরাং শিক্ষায় বিনিয়োগ করতে হবে। আপনারা যা ভেবেছেন, আপনারা প্রশাসনে যারা রয়েছেন এবং আপনারা যারা ভেবেছেন, আপনাদের সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, শিক্ষায় বিনিয়োগে এগিয়ে আসতে হবে এবং এ ব্যাপারে আপনাদের ক্যাম্পেইন করতে হবে। জনসাধারণের মধ্যে এই অপিনিয়ন আপনাদেরকে থ্রো করতে হবে। একটা সময় পর্যন্ত আমাদের দেশে শিক্ষকের অবস্থা ছিল খুবই করুণ, ভগ্ন কুটিরে অর্ধাহারে অনাহারে দিন কাটাতো, শিক্ষার আলো ছড়ানোর কাজে ব্যস্ত শিক্ষক ছিল, সমাজের এই ছিল স্বাভাবিক চিত্র তখন। এজন্যই আশরাফ সিদ্দিকী স্যার তার তালেব মাস্টার কবিতায় লিখেছিলেন, আমি যেন সেই বাতিওয়ালা পথে পথে আলো ফিরে বেড়াই কিন্তু নিজের জীবনের অন্ধকার আলো। বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে, এটা অনস্বীকার্য। এটা যদি কোনো ব্যক্তি স্বীকার না করে তাহলে আমি মনে করি তার বেইমানি করা হবে জাতির সাথে, দেশের শিক্ষা খাতের সাথে। এবং সে পরিবর্তনগুলো ঈর্ষণীয় এবং দেখার মতো, ব্যাপারে সন্দেহ নাই। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা উচিত। এতে কি হবে, আজকের বেসরকারি শিক্ষকের বলতে আমরা যা বুঝি, তাদের যে করুণ কাহিনী আজকাল লাইভ শোতে আমরা দেশের জনগণের সামনে আমরা তুলে ধরছি, এটা একটা লজ্জাস্কর বিষয় শিক্ষকের জন্য, জাতির জন্য। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ বিনয়ের সাথে আপনি বিষয়টা একটু আমলে নেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন ভাগে বিভক্ত, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা 32-35 বছর এই পেশার সাথে জড়িত, কিন্তু আমাদের কথা কে শুনে? সুতরাং এই প্রয়োজন হয়েছে এখন শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা, তাহলে শিক্ষার কোনো শ্রেণী বিভাজন থাকবে না। এতে উপকৃত হবে শিক্ষক, উপকৃত হবে অভিভাবক, উপকৃত হবে জাতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে উনি যখন স্বাধীনতার পরে ক্ষমতায় ছিলেন তখন 36,160টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছিল 1973 সালে। দীর্ঘ 40 বছর পর 2013 সালে তারই সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 26,193টি বিদ্যালয়কে জাতীয়করণ করেন। আমি প্রশ্ন রাখছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় দর্শক এবং দেশবাসীর কাছে, আপনি কি ভেবেছেন 36,193টা বিদ্যালয়কে 2013 সালে বেসরকারি প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হয়েছে এবং
ইহা ছাড়াও তিনি কয়েক হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ আওতায় আনেন। সুতরাং আমরা আশা করব অনতিবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার ব্যবস্থা করুন। যদি তা না হয় তাহলে শিক্ষা ক্ষেত্রে এ ধরনের বিপর্যয় ঘটতেই থাকবে। জি স্যার, জি আমার প্রিয় দর্শক মন্ডলী, আমরা জনাব জাকির হোসেন স্যারের কাছ থেকে চমৎকার ভাবে শুনছিলাম এই করোনায় শিক্ষকরা কেমন আছেন, তারা যে মানবেতর জীবনযাপন করছেন, এই মানবেতর জীবনযাপন করা অবস্থায় এখন তাদের কি দাবি? তাদের দাবি একটাই, জাতীয়করণ। আজকে জাতীয়করণ শুধু শিক্ষকদের দাবি নয়, আজকে জাতীয়করণ এই 20 কোটি মানুষের দাবি। জাতীয়করণ হলে পরে এর সুযোগ সুবিধা পাবে এই 20 কোটি মানুষ। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আমি এখন একটি বিষয় তুলে ধরতে চাই, সেটি হলো আমাদের বাংলাদেশে মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, আমি আপনাদের সামনে তার একটি প্রতিচ্ছবি তুলে ধরতে চাই। তারপরে আমাদের অতিথিদের বক্তব্য আমরা শুনছি। আমাদের দেশে এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে 30,000। 30,000 এমপিওভুক্ত প্রতিষ্ঠান, তার মাঝে শিক্ষক আছেন 5 লক্ষ, শিক্ষার্থী 3 কোটি। সরকারি প্রতিষ্ঠান আছে 685টি। সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে 6.3% শিক্ষার্থী, 6.3%। আর বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে 93.6% শিক্ষার্থী। তার মানে 6% হলো সরকারি আর বেসরকারি হলো 94%। বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে বেসরকারি শিক্ষার্থীরা বেসরকারি নয়, প্রতিষ্ঠান বেসরকারি, কিন্তু সেই প্রতিষ্ঠানের সংখ্যা হলো 19,802টি। বন্ধুরা, কি মজার ব্যাপার! প্রতিষ্ঠান বেসরকারি, শিক্ষক বেসরকারি, শিক্ষার্থী কিন্তু বেসরকারি নয়। এই শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানে যা পড়াচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে তাই পড়ানো হচ্ছে। শুধু তাই নয়, একটু বড় গলায়, একটু উঁচু গলায় যদি আমি আকাশচুম্বী আওয়াজ তুলে যদি বলতে চাই, তাহলে আমি বলতে পারি, তা হলো কি, যে সারা বাংলাদেশের মাধ্যমিক স্তরের যে শিক্ষা, সেখানে শ্রেষ্ঠ যে প্রতিষ্ঠান, যে ভালো রেজাল্ট করছে, সবগুলা প্রতিষ্ঠান হলো বেসরকারি। তার মাঝে একটাও সরকারি নাই, সবগুলা হলো বেসরকারি। সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো একে একে ভালো রেজাল্ট করছে। আজকে মণিপুর সহ আজকে বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা মেধা তালিকায় রেজাল্টের দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকে, তারা সবাই বেসরকারি। তারপরও এই বেসরকারি শিক্ষক হয়ে আজকে আমরা যে কি অবস্থায় আছি, বন্ধুরা, এইসব বিষয় নিয়ে আজকে বেসরকারি শিক্ষকদের দুঃখ, দুর্দশা, এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আরো কথা শুনবো, আপনারা আরো কথা শুনবেন। এখন আমাদেরকে এই বিষয় নিয়ে, আমি যা এতক্ষণ বললাম, এই বিষয় নিয়ে কথা বলবেন ঢাকার অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র শিক্ষক জনাব AKM আব্দুল কাদের ভূঁইয়া স্যার। আব্দুল কাদের ভূঁইয়া স্যার, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: اقرأ باسم ربك الذي خلق. أو قال رسول الله صلى الله عليه وسلم: وَأَصْلُ مُعَلِّمًا. أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত শিক্ষক টিভির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি শিক্ষক টিভির পক্ষকে
অভিবাদন জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আজকের এই বিষয়ের উপর কথা বলার পূর্বেই আমি পবিত্র কালাম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, এর আলোকে কথা বলবো। তার এই পূর্বে আজকের এই শোকের মাস এবং 1975 সালে নির্মমভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে শহীদ হয়েছিলেন, আমরা তার বিরোহী আত্মার এবং পরিবারের সকলের বিরোহী আত্মার মাগফিরাত কামনা করেই আজকের অনুষ্ঠান শুরু করছি। মহান রব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আমাদেরকে বলছেন পৃথিবীর প্রথম কথাই হলো পড়ো প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। 1,00,000 নবী এবং রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হুজুর বলেছেন যে আল্লাহ আমাকে বিশ্ববাসীর শিক্ষক রূপে প্রেরণ করেছেন। যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীতে কিছুই হতো না। সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসেবে। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিলেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার শিক্ষার ভিতরে কোন রকমের কোনো ত্রুটি বিচ্যুতি নেই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তালিম, প্রশিক্ষণ, শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই শিক্ষাগুলো নির্ভুল এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তার থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে আজকে সারা পৃথিবীতে নয়, সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আজকে আমরা বিপর্যস্ত আছি। আমরা এই জন্য আল্লাহর কাছে অপরাধী, ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন। একটু আগে আমাদের সন্তান মহোদয় বলছিলেন যে সারা পৃথিবীতে প্রায় 43 লক্ষ লোক পৃথিবী থেকে চিরতরে বিদায় গ্রহণ করেছে। আসলে এগুলি হলো আল্লাহ পাকের, আমরা যখন কখনো অন্যায় অপরাধ করে থাকি, আল্লাহ গাফুরুর রাহিম, তারপরে আল্লাহ মাঝে মাঝে এই বিপদ আপদ দিয়ে আমাকে আপনাকে সকলকে একটু স্মরণ করিয়ে দেন যে তোমরা বিপদগামী হয় না, বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদেরকে এই দীর্ঘ 17 মাস পর্যন্ত যে এই করোনা ভাইরাসের বিপর্যয় অবস্থা থেকে দেশ এবং জাতিকে, বিশ্ববাসীকে, বিশ্ব মানবতাকে আল্লাহ যেন হেফাজত করেন। এবং সাথে সাথে দেশবাসীকে বলবো যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা অপরাধী, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেও। এবং সাথে সাথে যেন আল্লাহ পাক আল্লাহর এই গজব যেন তিনি উঠাই নেন এবং জমিনের বলা গজব জমিনে যেন দাফন করে দিয়ে বিশ্ববাসীকে আবার নির্বিঘ্নে বসবাস করার আল্লাহ পাক ব্যবস্থা করে দেও। আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, যে আজকে আমরা শিক্ষক সমাজ এবং শিক্ষার্থীরা কি দুরবস্থায় আছি এটা আসলে বলা বাহুল্য। আমি সংক্ষেপেই বলবো যে আজকে মানবতার দিক থেকে যদি আমরা তাকাই, জাতি গঠনে এবং শিক্ষা প্রসারের স্বার্থে সংবিধানের 17 অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রের পক্ষে যারা সহায়তামূলক কাজ করছে তারা আমরা বেসরকারি শিক্ষক। আজকের এই বেসরকারি শিক্ষকদেরকে তাদের সহায়তা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আজকে আমরা বেসরকারি শিক্ষক সমাজ কত দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে আমাদেরকে। আমরা জাতিকে কি বলবো যে আমরা শিক্ষক সমাজ আজকে আমাদেরকে সরকারি পক্ষ থেকে, আমরা যারা এমপিওভুক্ত, সরকারি পক্ষ থেকে যে বোনাসটা পাই, আমার স্যার বলতেছেন যে শিক্ষকরা কেমন আছেন, আজকে কাউকে বলতেও পারছি না যে ঈদের বোনাস পাই আমরা মাত্র 25%। এই 6,000 সামথিং টাকায় আমাদের একটা পাঞ্জাবির দামও হয় না। বলতে লজ্জা লাগে যখন সন্তান, আপনজন, আত্মীয় স্বজন যখন জিজ্ঞাসা করে কি স্যার বোনাস কত পাইছেন, বোনাসের কি অবস্থা, বলতেও আমাদের লজ্জা লাগে। এই 6,000, ন্যূনতম 6,000 টাকায় আজকে এই বর্তমান সমাজে একটা পাঞ্জাবির দাম, আমরা যারা পাঞ্জাবি পরি বা আপনারা যারা শার্ট পরেন, আপনাদের একটা শার্টের দামও হয় না এই 6,000 টাকায়। কত লজ্জাজনক কথা
যে আমরা এই জাতি গড়ার কাজে 94% শিক্ষার্থী আমাদের কাছে শিক্ষা গ্রহণ করে আজকের সরকারের সর্বোচ্চ পদে যেনারা আছেন, অধিকাংশই দেখা যায় যদি আমরা 94% হিসাব করি তাহলে দেখা যাবে অধিকাংশই হলেন প্রায় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সুযোগ্য শিক্ষা নিয়ে আজকে তারা সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। কিন্তু অথচ আমরা তাদের শিক্ষক কোনো না কোনো বিদ্যালয় থেকে লেখাপড়া করে তিনি আজকে সরকারের বড় চেয়ারে বসেছেন। কিন্তু আজকে আমরা যারা শিক্ষক, আজকে আমাদের কত দুরবস্থা, আমাদের দুরবস্থার খবরটা আজকে কেউই নেন। গত 3 দিন আগে, দুঃখের সাথে বলতে হচ্ছে, গত 3 দিন আগে আমার বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দীর্ঘ প্রায় 42টি বছর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে তার মৃত্যুর সময় মৃত্যুর দাফন কাফনের জন্য শিক্ষার্থীদের অনুদানের প্রতি তার পরিবার পরিজন তাকিয়ে থাকতে হয়েছে এবং শিক্ষার্থীরাই তার দাফন কাফনের সকল বিহিত ব্যবস্থা করেছেন। এর চেয়ে আর দুর্দশার কথা আর কি বলবো। সেই দিন যখন 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রাথমিক বিদ্যালয়গুলো এবং 2013 সালে তার সুযোগ্য কন্যা প্রাথমিক বিদ্যালয়গুলো যে সরকারিকরণ করেছেন, আজকে আমরা বেসরকারি শিক্ষক সকলের পক্ষ থেকে যত সংগঠন আছে, আমি বিনীতভাবে অনুরোধ করব সকল সংগঠনকে একই প্ল্যাটফর্মে এসেই আমরা সরকার বাহাদুর কাছে আমাদের সময়ের দাবি, একটাই দাবি শুধু আমরা বলি যে আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হোক এবং শিক্ষকদের অন্তত তাদের দুমুঠো অন্যের বিহিত ব্যবস্থা করা হোক। আজকে আমরা যে দুর্দশায়, এবং শুধু আমরা না, আমাদের সাথে আমাদের সেই 94% শিক্ষার্থী আজকে ঘরে বন্দী এবং তাদেরকে অনলাইনে শিক্ষার যে ব্যবস্থা করেছে, আজকে আসলে অনলাইনেও তেমন শিক্ষার কোনো মতে মানে তাদেরকে শিক্ষার কাছে রাখার ব্যবস্থা করছে বটে, কিন্তু আজকে ছেলেগুলো অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। প্রত্যেক অভিভাবক সবাই হতাশাগ্রস্ত যে আজকে তার সন্তান কেমন হয়ে গেছে, লেখাপড়া করছে না, কি করবে। আজকের এই করোনাকালীনও গতকাল থেকেই, গত পরশুদিন থেকেই মোটামুটি লকডাউন উত্তোলন করা হয়েছে। আমি মনে করি যদি কোনো নাকি অফিস আদালত চলতে পারে, স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস চলতে পারে, বাস লঞ্চ ট্রেন লঞ্চ ইত্যাদি যদি চলতে পারে, আমি মনে করি আজকে আমাদের ঊর্ধ্বতন যেনারা আছেন আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, তেনারাও যেন অন্তত এই যে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়গুলোকে ছাত্র এবং শিক্ষকের আবার সেই কলরবে যেন বিদ্যালয় এবং বিদ্যালয়ের মাঠ যেন আবার যেন কলরব সৃষ্টি হয়, স্বাস্থ্যবিধি মেনে এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে আমি শিক্ষক টিভির পক্ষ থেকে আমি এই 20 কোটি মানুষের পক্ষ থেকে, এই 94% শিক্ষার্থীর পক্ষ থেকে সরকার বাহাদুরকে বিনীতভাবে অনুরোধ করব, স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খুলে দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের পূর্বের সেই সম্পর্কটা চড়ালো করে দিয়ে দেখিয়ে দেখ যে না, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চলাও সম্ভব। জি ধন্যবাদ। জি ধন্যবাদ কাদের স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন যিনি এই কাদের স্যার, যিনি তার চাকরি জীবনের প্রায় শেষ দিকে, আর মাত্র কয়েক বছর তার চাকরির বাকি আছে, সরকারি 1 বছর বাকি আছে। সরকারি হলেই বা ওনার কি, না হলেই বা কি, কিন্তু জীবনের সেই শুরু থেকে এই জীবনের শেষ বেলা পর্যন্ত তার মনে জমিয়ে রাখা যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন তিনি দেখতে চান জাতীয়করণ বাস্তবায়নের মাধ্যমে। তিনি চান এই দেশে জাতীয়করণ যেন হয় এবং
সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থীরা যেন তার সুযোগ সুবিধা পায়। আমরা এই কথাগুলাই তার কাছ থেকে শুনছিলাম। এখন আমরা কথা শুনবো আমাদের উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের সুযোগ্য প্রভাষক জনাব আব্দুল সামাদ স্যারের কাছ থেকে। স্যার, আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনার এলাকায় করোনায় শিক্ষক শিক্ষার্থীরা কেমন আছে, এবং আপনি এবং এলাকার মানুষ বিশেষ করে ছাত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই করোনার এই করুণ মুহূর্তে আমরা সরকারের কাছে কি আশা করতে পারি? জি স্যার। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ফাল হাযির রাহমাকুল্লাহ। শিক্ষক টিভির পক্ষ থেকে সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ মুসিদ স্যার এবং লাইভে আছেন জনাব মোহাম্মদ জাকির স্যার এবং আব্দুল কাদের স্যার, সবাইকে আমার পক্ষ থেকে জাকির স্যার অত্যন্ত মূল্যবান কথা বলেছেন এবং তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আজকের এই শিক্ষকরা কোন অবস্থার মধ্যে রয়েছে। তিনি প্রত্যেকটা দিক তুলে ধরেছেন। আমি মনে করি সেই দিকগুলিকে আলোচনা যে আমার বেসরকারি মহিলা কলেজের একজন টিচারের সাথে আলোচনা করতেছিলাম, সে বলতেছিল যে স্যার প্রণোদনা তো গত পেয়েছিলাম, এবারে বোধহয় সেটাও পেলাম না। এক কথায় তার কাকুতি মিনতি, তার কথা শুনলে চোখ দিয়ে পানি এসে গেল। আমরা তো এমপিভুক্ত টিচার কম হোক বেশি হোক হয়তো আছি, তারপরে তাদের যখন কথা শুনে অবাক হয়ে আমার ফুফাতো ভাই তার বাড়িতে কিন্ডার গার্ডেন স্কুল খুলে দেওয়া হয়েছিল। এরকম আমাদের এলাকার বেশ কয়েকটি কিন্ডার গার্ডেন, সেই শিক্ষকরা সে ম্যাডামরা এখন বাড়িতে বুয়ার কাজ করে, ম্যাডামরা বুয়ার কাজ করে বলতে পারে না, এমনকি যে অন্য কোনো দর্জির দোকানে যে সেলাই করা বড় আফসোস, বড় ব্যথা। আর শিক্ষক বলছে যে শিক্ষা নাম দিতে যে শিক্ষকের মর্যাদা আনতে যে এলাকার সন্তানদের মুখে বিদ্যা তুলে দেওয়ার কারণে, যে বিদ্যার শিক্ষা তুলে দেওয়ার আমার কাদির ভাই সুন্দর করে বলেছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন ইকরা বিসমিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। পড়ার নির্দেশ এসেছে, সেই দিকে লক্ষ্য করে তিনারা কিন্ডার গার্ডেন খুলে তাদের কিন্তু আজ বাসা ভাড়া দিতে পারে নাই। যে তারা শিক্ষক ছাত্রী তারা সকলেই আজকে হারাই গেছে। কারো হয়তো দোকানে আছে, কেউ হয়তো পেট ভাতে চলছে, ওই ছাত্রছাত্রীরা সাথে সাথে শিক্ষকরা বাসা পর্যন্ত ছেড়ে দিয়েছে। বললাম যে আজকে তাদেরকে কিছু না কিছু প্রণোদনা দেওয়া হচ্ছে, কিন্তু এটাই তো বড় বিষয় না। আজকে আমরা যারা এমপিভুক্ত শিক্ষক, আজকে আমাদের সামান্য এদিকে লক্ষ্য করলে যে আমাদেরকে যখন বরাদ্দ দেওয়া হয় এ কোথাও জাতির সঙ্গে হয়। আজ আমাদের ছাত্ররা আজকে তারা প্রাইমারিতে, আমার ছাত্রী বিশেষ করে প্রাইমারি হেডমিস্টার বলে যে স্যার আপনারা কত বেতন পাচ্ছেন? আমরা বলেছে বাবারে বেতন তো বড় না, মর্যাদার সম্মান। স্যার কষ্ট লাগে, আমাদের যেরকম সরকারি করেছে আপনাদের যদি সরকারি হতো তাহলে না আমাদের কতই আনন্দ লাগতো, কতই ভালো লাগতো। বলে যে তোমরা যে চিন্তা করছো এটাই যথেষ্ট। আজকে বলতে চাই যে এই করোনাকারী যে শিক্ষকরা যে কষ্টের ভিতরে মানবতার জীবনযাপন করতে, এটা অবর্ণনীয়। আজকে যদি শিক্ষক পেশায় নাম দিয়ে যদি সেই শিক্ষককে অন্যের কাছে হাত বাড়াতে হয়, সেটা আমি নিজে তার প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে চাই। আবার কিডনি অপারেশনে আমার যত টাকা ব্যয় হয়ে গেছে লক্ষ্য করে আমি দেখেছি যে আমাকে মানুষের কাছে ঋণ করতে হয়েছে। আমি একজন কলেজের শিক্ষক হওয়া সত্ত্বেও যতিকালে একটি ছোটখাটো অপারেশনের জন্য মানুষের কাছে হাত বাড়তে ওখানে বাকি আর 1 তারিখে বেতন পাওয়ার কথা, সে বেতনটাও যতিকালে পেতাম 1 তারিখে, আমরা 10 তারিখ 17 তারিখ 14 তারিখ 12 তারিখ 11 তারিখ। এই অবস্থায় মানুষ আমাদের দেখলে বলে যে এই যে যাচ্ছে, এরা বলে শিক্ষক, তার মানে শিক্ষক নামের একটি কলঙ্ক জাতির
আজকে মনে হয় যে কেন এই শিক্ষা পেশায় আসলাম, কিন্তু এই জাতির কাছে একটাই কথা যে আজ জাতি যদি আজকে ওই লন্ডনের বেগম পাড়ায় কারা বাড়ি ঘর করে, আজকে যদি আমরা লক্ষ্য করি বিদেশে কারা অর্থের প্রসাদ, আজকে আমরা এই শোকের মাসে আমাদেরকে যিনি শোকে কাতারের ভাষায় বলে দিচ্ছেন সেই জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মরণ করে তিনি যেরকম পালিত করেছেন তার সুযোগ্য কন্যা যেমন 2013 সালে গোটা প্রাইমারিকে সরকারি করে দিয়েছে, তারা আজকে কত আনন্দ আজ শেষ মুহূর্তের জন্য আমাদের শ্রদ্ধা বাদন তাদের ছেড়ে দিলেন। শিক্ষক যে সামান্য তো সময় তার বাকি, আর তিনি এখন পর্যন্ত যে সরকারি হলে তার লাইভ হবে, কিন্তু আসলে সে দেখতে চায় যে শিক্ষক সমাজ ভালোভাবে চলছে। কাজে এইটার দিক থেকে সাথে সাথে শিক্ষার্থীরা কেমন আছে, শিক্ষার্থীদের কথা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই শিক্ষার্থীদেরকে বলি সরকার তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে, বলে কি চেষ্টা করছে, তো কেন আমরা নেটে ক্লাস দিচ্ছি, ইন্টারনেটের ক্লাস যখন তোমরা করবে, বলে স্যার ইন্টারনেটের যে ক্লাস করবো আমাদের তো টাচ মোবাইলই নাই, আবার স্যার টাচ মোবাইল কয়েকজন মিলে ক্রয় করেছি, কিন্তু স্যার এমবি কিনবো পয়সা কোথায়, কে আমাদের পয়সা দিচ্ছে, আমাদের বাবা মা এমন কিছু। স্যার আমি আবারও আপনার কাছে আসবো স্যার, এরপরে আবারও আসবো, আপনার কাছে আবারও আসবো স্যার। আমরা জি স্যার, আপনার সাউন্ডটা হচ্ছে একটু পাশে থেকে সাউন্ড হচ্ছে কেন একটু লক্ষ্য করুন স্যার। বন্ধুরা, আমরা সম্মানিত স্যার জনাব আব্দুস সামাদ স্যারের কাছ থেকে তার দুঃখ, ব্যথা, বেদনা, তার নিজের এবং তার পাশের বিভিন্ন শিক্ষক যারা আজকে সেই পেশা ছেড়ে দিয়ে আয়া বুয়ার কাজ করছেন, জেলে তাঁতি মোটে মাঝির কাজ করছেন, আজকে তারা যে শিক্ষক সেই পেশাই তারা ভুলে যাচ্ছেন। আমরা এই কষ্টের কথাগুলাই শুনছিলাম। বন্ধুরা, আমরা এখন শুনবো জনাব জাকির স্যারের কাছ থেকে এই যে দুঃখ, ব্যথা, বেদনা। আজকে আমরা শিক্ষক, পৃথিবীর অন্য দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার সাথে যদি আমরা নিজেকে কম্পেয়ার করি, আমরা যদি পাকিস্তানের সাথে, ভুটানের সাথে, নেপালের সাথে আজকে যদি আমরা নিজেদেরকে কম্পেয়ার করি, আমরা দেখি আমাদের যে বেতন এই উপমহাদেশে কোন দেশের শিক্ষকদের এত কম বেতন আর কোথাও নেই। আমরাও তো মানুষ, আমাদের দেশ অনেক উন্নতি করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের শিক্ষকদের সর্বস্তরের মানুষের দোয়া আছে বলেই তিনি আজকে দেশের এত উন্নতি করছেন। আজকে নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছেন, ঢাকার অলিগলি পরিবর্তন করে দিয়ে আজকে মেট্রো রেল চালু হয়েছে, পদ্মা সেতু হয়েছে। সব স্বপ্নকে তিনি জয় করে ফেলেছেন, তা অস্বীকার করার কোনো সাধ্য সাহস কারো নাই। আজকে এমন একজন মানুষ যিনি বলা চলে ধ্বংসস্তূপ থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকে বাংলাদেশকে হিমালয়ের চূড়ায় দাঁড় করিয়েছেন। সাথে সাথে কষ্ট লাগে। আমরা শিক্ষক, আজকে 95% বেসরকারি শিক্ষক যারা এই দেশের শিক্ষা ব্যবস্থার মূল খুঁটি, আজকে তারা বঞ্চিত। এটা কি করে হয়? আজকে আমাদের এখন কি করণীয়? আজকে আমাদের কথা বলতে হবে। দেশের যদি এত উন্নতি হতে পারে, আমাদের ছাত্ররা এত উন্নতি করতে পারে, আমাদের শিক্ষার্থীরা এত উন্নতি করতে পারে, আমরা শিক্ষকরা কেন বঞ্চিত হব? এখন আমাদের কি করণীয়? জনাব জাকির স্যার, আপনি যদি আমাদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনামূলক কিছু কথা বলেন। ধন্যবাদ স্যার, আপনাকে আবারও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার সামনে যে অন্যতম দুজন স্যার, শিক্ষক এবং তাদের দুরবস্থা, সামাজিক চিত্র সম্পর্কে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান। আপনি যে প্রশ্ন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বিষয়ে আমার যে বক্তব্য, আমার যে মনের যে কথাগুলো বলবো সেটা একদিনে সম্ভব হবে না। এ কারণে এ তো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর এখন 2021 সাল।
এই 1971 সাল থেকে দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হতে 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 এর মধ্যে কত স্বৈর শাসন গেল, কত অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে তারা রাষ্ট্র ক্ষমতা লুটেপুটে খেয়েছে, স্বার্থ হাসিল করেছে, তারা মধু খেয়েছে। বাট এই যে শিক্ষক সমাজ, এই যে শিক্ষাকে আপনি যে কথাটা বলেছেন, একটা মারাত্মক একটা মূল্যবান কথা বলছে, হিমালয়ের চূড়া। তাদের ব্যক্তিগত কোনো মানুষের ব্যক্তিগত জীবন হিমালয়ের চূড়ায় উঠাতে পেরেছে, বাট শিক্ষার তেমন পরিবর্তন তারা সাধন করতে পারেনি। কারণ শিক্ষার প্রতি সুনির্দিষ্ট কোনো শিক্ষা নীতিমালা এরা সে অতীতের সরকারগুলো তৈরি করতে পারে। সুতরাং যে অবস্থায় আমরা রয়েছি, আপনি আরো একটা কথা বলেছেন জনাব এ.কে.এম. আব্দুল কাদের ভূঁইয়া স্যার সম্পর্কে। আমরাও জানি স্যারের মাত্র চাকরি আছেন এই বছর খানেক অথবা তার কম, সরকারি হলেই বা কি, না হলেই বা কি। বাট উনি তো ওনাকে নিয়ে চিন্তা করেন, আমিও আমাকে নিয়ে চিন্তা করি না। কারণ আমারও চাকরির বয়স শেষ পর্যায়ে, আমি চাকরি করেছি 32 বছর। এই 32 বছর এর যে চাওয়া পাওয়া, যে বঞ্চনা, যে না পাওয়ার যে বেদনা, সেটা হলো এই যে শিক্ষায় এক কথা আছে, গুণীজনরা বলে যে শিক্ষায় বিনিয়োগ করুন। আপনার সন্তান যদি শিক্ষিত হয়, জাতি শিক্ষিত হবে। আপনার সন্তান যদি শিক্ষিত হয়, আপনার পরিবার শিক্ষিত হবে। আপনার সন্তান যদি শিক্ষিত হয়, সমাজে আপনার মর্যাদা, আপনার সম্মান বৃদ্ধি পাবে। সুতরাং জাতির স্বার্থে, দেশের স্বার্থে আমি মনে করি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এক নাম শেখ হাসিনা, উনি পারেন না এমন কোনো কাজ নাই। আমরা ওনার জন্য দোয়া করি এবং আরো আতঙ্কেও থাকি। এই প্রধানমন্ত্রী উনি তো চিরদিন বাঁচবেন না, উনি তো চিরদিন থাকবে না। উনি যদি আমাদের মাঝে না থাকেন তাহলে আমাদের হাল ধরবে কে? হ্যাঁ, অবশ্যই অনেক যোগ্য লোক আছে, কিন্তু তারা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে কাজ খুব কম করেন। এটা পত্র পত্রিকা, বা আমরাও যেহেতু আল্লাহর রহমত আমাদের বয়স কম না এবং আমরাও ঢাকা শহরে থাকি, সেটা উনি জান প্রাণ দিয়া 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন এই জাতিটাকে বিশ্ব দরবারে সমুন্নত রাখার জন্য, বিশ্ব দরবারে আসন করে দেওয়ার জন্য। কিন্তু প্রিয় দর্শক এবং দেশবাসী, আপনাদের কাছে আমার বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এক শেখ হাসিনা কিংবা আরো 20 জন, আরো 500 মানুষের পক্ষে কি এটা সম্ভব? না, সম্ভব না। এটা হলো একটা আপ রুটেড প্রবলেম। এটা হলো এমন সমস্যা যেটা মাটির 1000 মাইল গভীরে গেঁথে আছে, 1000 মাইল গভীরে শক্ত হয়ে গেঁথে আছে। এই শক্ত গেঁথে এখান থেকে পরিত্রাণ উপায় একমাত্র প্রাইম মিনিস্টার যিনি আছেন আমাদের, যার জন্য আমরা দোয়া করি, এবং আমরা দোয়া করি তার কর্মের গুণে। উনি যা করেছেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, শিক্ষা বলেন, আমরা যেহেতু শিক্ষা সম্পর্কে আলোচনা করি, শিক্ষা ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ওনার সরকার এনেছেন, মানে ওনার দিক নির্দেশনা এনেছেন, এটা সত্যি ঈর্ষণীয়। সুতরাং আজকের আমার দুঃখের কথা, আমরা তো এত কিছু চাই না, আমরা এত কিছু আজকে যারা সরকারি চাকরি করেন এবং যারা সরকারি স্কুল কলেজ মাদ্রাসা যারা চাকরি করেন, তারা তো কোনো টকশোতে এসে তাদের দুঃখের কথা বলে না, তারা কখনো বলবে না, বিকজ তাদের কোনো সমস্যা নাই, তারা ঘুমাইতে এই লকডাউনে তাদের মাসের বেতন ঠিক। বাট আমরা যারা বেসরকারি স্কুলে চাকরি করি, তাদের যে সমস্যাগুলো এটা সরজমিনে আপনার কাছে যায় কিনা, আপনার পর্যন্ত পৌঁছে কিনা আমরা জানি, আমাদের মাধ্যমে আপনাকে জানাতে চাই। যত বড় স্কুলে বাংলাদেশে থাকুক না কেন, ঢাকা শহরে থাকুক না কেন, আমার সঞ্চালক স্যার উনি বলেছেন 93% শিক্ষার যোগান দেয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, 93% শিক্ষার যোগান দেয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আর সেটা বলেন বাংলাদেশ, আমি নাম বলবো না, বাংলাদেশে বড় বড় স্কুল যতগুলো রয়েছে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এবং সেখানে আপনি জানেন বা আপনারা জানেন প্রিয় দেশবাসী, এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষক, যারা আপনাদের সন্তানকে পড়ায়, আপনারাই বলুন তাদের যোগ্যতা কোনো ক্রমে কম কিনা। তারাও তো পাবলিক ইউনিভার্সিটিতে
তারাও তো 80% 90% টিচার পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে তারা পড়াশোনা করে। এখন যদি শিক্ষার অবস্থা হয় এই, তাহলে প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে এই কথাটা বলে যেতে চাই, যদি শিক্ষায় অবস্থা এরকমই হয়, শিক্ষায় কোনো মেধাবী শিক্ষার্থী, মেধাবী শিক্ষক এগিয়ে আসবে না। আর মেধাবী শিক্ষক যদি এগিয়ে না আসে, তাহলে আপনার সন্তানকে মেধাবী শিক্ষার্থী হিসেবে কেউ তৈরি করতে পারবে না। এবং শিক্ষার্থী যদি মেধাবী না হয়, জাতি মেধাবী হবে না। জাতি মেধাবী যদি না হয়, তাহলে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকেও রক্ষা করা যাবে না। সুতরাং আমি মনে করি আমাদের এই করোনা এটা থাকবে না। মানব সভ্যতার ইতিহাস বলে এমন বিপর্যয় কাটিয়ে ওঠার সক্ষমতা আছে পৃথিবীর মানুষের। সুতরাং আমি বলতে চাই, এই করোনা সংকট এটা জাতীয় সমস্যা নয়, এটা বৈশ্বিক। কোন সমস্যাই চিরস্থায়ী নয়। এই আধার কেটে যাবে একদিন, সকল অস্থিরতা কেটে যাবে, সকল অনিশ্চয়তার হবে অবসান। কোমলমতি শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক জীবনে আবার ফিরবে আপন জীবনের ছন্দে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের পদচারণায় হবে মুখরিত। খোলা জনপদ আবার প্রাণ ফিরে পাবে। সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ কর্ণধার ওরা সেদিনের অপেক্ষায় আছে। ধন্যবাদ। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ। আমরা সেই আশায় বুক বেঁধে আছি। আমাদের লক্ষ আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীরা আপনার এই কথায় আশায় বুক বেঁধে আছে, কবে প্রতিষ্ঠান খুলবে, আবার কবে তারা সেই স্কুলে যে তাদের কলকানে আবার মুখরিত হবে প্রতিষ্ঠান, সেই আশায় তারা আছে। অনেক কথা শুনছিলাম স্যার আপনার কাছ থেকে, বেশ ভালো লাগছিল। এখন আমাদের শ্রদ্ধাভাজন স্যার জনাব একে আব্দুল কাদের স্যারের কাছ থেকে জানতে চাবো, স্যার এই যে স্যার আমাদের সামনে যে বক্তব্য রাখলেন, করোনায় এখন আমাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সামনে আরো যে কি হয় তা আমরা জানি না। এখন জাতির উদ্দেশ্যে শিক্ষকদের সান্ত্বনায় আপনি কি বলবেন? আপনি এখন আপনার শেষ বক্তব্য সবার সামনে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ শিক্ষক টিভিকে আমাকে এখানে আবার পুনরায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত সঞ্চালক, আপনি বলছেন এখন আমাদের কি করণীয়। আমি সংক্ষেপে বলতে চাই, আজকে মেধা পাচার হচ্ছে, আজকে মেধা এখানে তৈরি হয়, এখানে পাচার হয় বিদেশে। কারণ মেধার কোনো মূল্যায়ন এই দেশে হচ্ছে না বলেই আজকে মেধা এখান থেকে পাচার হয়ে চলে যাচ্ছে। আমি ঘটনাক্রমে 2009 যখন আল্লাহ সুযোগ দিয়েছিল বাইতুল্লাহ জিয়ারতে যাই, তখন ইরাকের কিছু লোকদের সাথে কথা বলি যে যেহেতু তোমরা এত ডাক্তার, এত ইঞ্জিনিয়ার, এত শিক্ষাবিদ কিভাবে তৈরি হলো, সেই আমার মনে হচ্ছে বললো যে 1991 সালে যখন কুয়েত দখল করে আর আমেরিকা যখন এইভাবে যখন তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে, তখন বলতেছিল যে সাদ্দাম এই 91 সালে $0.75 10-15 সদস্যের পরিবারে এক মাসের সমস্ত খাবার, ওষুধ সমস্ত কিছু দিয়েছেন। এবং প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া পর্যন্ত, অর্থাৎ আমাদের দেশের সমমান এইচএসসি পর্যন্ত মেধার ভিত্তিতে যারা পড়বে তাদেরকে নিয়ে যাবে। এখান থেকে যারা মেধা ফেল করবে, যারা ইঞ্জিনিয়ারিং এ যাবে, যারা ডাক্তারে যাবে, যারা শিক্ষাবিদে যাবে, ইত্যাদিতে যাবে, আর বাকিগুলি টেকনিক্যাল হ্যান্ডে চলে যাবে, কিন্তু কেউ বেকার থাকবে না। যার কারণে ইরাকে সেখানে ডাক্তারের অভাব ছিল না, ইঞ্জিনিয়ারের অভাব ছিল না, বড় বড় শিক্ষকের কোনো অভাব ছিল না। তার একটাই মাত্র কারণ যে মেধা ভিত্তিতে এদেরকে সর্বোচ্চ পর্যন্ত সে ডাক্তারের শেষ করা পর্যন্ত সরকার তার সমস্ত খরচ বিয়ে করেছে, এবং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সমস্ত কিছু তার সরকার বিয়ে করেছে। আজকে আমার দেশে ইঞ্জিনিয়ার তৈরি হয়,
কিন্তু আমার দেশে থাকে না, আমেরিকা, লন্ডন চলে যাচ্ছে, এই মালয়েশিয়া, সৌদি আরবে চলে যাচ্ছে। আজকে মেধাগুলি পাচার হয়ে যাচ্ছে, এই দেশে মেধাগুলি কোনো কাজে লাগানো যাচ্ছে না। আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি কোনো নাকি এই মেধার যদি মূল্যায়ন করা না হয়, তাহলে আগামীতে এই দেশের শিক্ষা ব্যবস্থা আরো কঠিন থেকে কঠিন খারাপে পৌঁছে যাবে। দেশের বোমা মেরে দেশ ধ্বংস করার কোনো দরকার নাই। যদি কোনো নাকি এডুকেশন এবং মেধাবীদের যদি মূল্যায়ন করা যদি না হয়, আর এডুকেশন যদি শেষ হয়ে যায়, তাহলে সে দেশ এবং জাতি সর্বনিম্ন স্তরে পৌঁছে যাবে। দেশ এবং জাতি বলতে আর জাতিসত্তা বলতে কিছুই থাকবে না। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই মেধার মূল্যায়ন দেওয়া হোক। মেধার মূল্যায়ন দিলেই তখন বেসরকারি এবং সব যদি কোনো নাকি জাতীয়করণ করা হয়, তাহলে এখানে আমি আর মাত্র আর 1 বছর আছি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কিন্তু আমার পরবর্তী জেনারেশনে যারা আছে এই সুযোগ্যগুলো তারা যেন তাদের মেধার মূল্যায়ন যেন জাতি, দেশ এবং জাতি দিতে পারে। এই জন্য আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব যে এই মাধ্যমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ করে এবং এই শিক্ষকদের মাধ্যমিক বিদ্যালয়ের এই 5 লক্ষ পরিজনকে এবং তাদেরকে সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়ে যেন মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিতে পারে যে না, আমি উন্নয়ন করছি, সাথে সাথে শিক্ষকদের উন্নয়ন আমি করছি। এই আবেদন রেখেই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। জি ধন্যবাদ। জি ধন্যবাদ কাদের স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই জীবনের এই শেষ বেলায়, এই কর্মজীবনের এই শেষ বেলায় আপনি যে আশাবাদ ব্যক্ত করেছেন জাতির সামনে, আমরা জানি জাতির উদ্দেশ্যে আমি বলতে পারি, বড় গলায় বলতে পারি, আপনি একে আব্দুল কাদের ভূঁইয়া, আপনার বক্তব্যে আকাশ বাতাস ভারী হয়েছে। আমি জানি এই শিক্ষকদের এই অধিকারের কথা বলতে গিয়ে সারাটা জীবনে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন শিক্ষকের অধিকারের কথা বলতে গিয়ে। আমরা আপনাকে জানি, মানুষ আপনাকে চিনে জানে, আপনার কথা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আমরা এখন কথা বলবো জনাব আব্দুল সামাদ স্যারের কাছ থেকে জানতে চাবো, স্যার এই যে আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে যে আমরা কথা বললাম, আজকে আমাদের মেধা চুরি হয়ে যাচ্ছে, মেধা পাচার হয়ে যাচ্ছে, মেধাবীরা আজকে শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছে না। তার কারণ হচ্ছে শিক্ষকতার যেই সঠিক মূল্যায়ন, সেই মূল্যায়ন পাচ্ছে না বলেই আজকে আমাদের দেশের এই অবস্থা। আপনার কাছ থেকে জাতির উদ্দেশ্যে যা আমি আশা করছি, যে বক্তব্যটি এখন আমি আশা করছি, এই অবস্থায় শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার এই নাজুক পরিস্থিতিতে এখন আমাদের কি করণীয়, আপনি যদি বড় দাগে সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। আর যেহেতু আমাদের সময় কম। জি স্যার। আবারও যেহেতু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য উত্তরবঙ্গের পক্ষ থেকে, বিশেষ করে নাটোরের পক্ষ থেকে, মডেল কলেজের পক্ষ থেকে শিক্ষক টিভিকে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা সঞ্চালক ভাই মোহাম্মদ রশিদ স্যারকে বিশেষ করে মহব্বতের সহিত তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে শিক্ষক এবং শিক্ষা কার্যক্রম। প্রথম কথা হচ্ছে শিক্ষকের মর্যাদা আমরা জানি, বাচ্চা আলমগীরের সেই ইতিহাস থেকেও আমরা জানি শিক্ষকের মর্যাদা কি। এটা আর নতুন করে বলার কিছু নাই, যেহেতু আমরা সকলেই শিক্ষক। কিন্তু আজকের এই মেধাবী ছাত্ররা যখন শিক্ষক হয়ে না আসবে এবং ছাত্র মেধাবী তৈরি না করবে, কোন অবস্থাতেই জাতির এই জন্য আমাদের শিক্ষকদের সম্মান এবং ইজ্জত সরকারকেই এটাকে চিন্তা করতে হবে। তাই প্রথম সেই চিন্তার লক্ষ্যে প্রথম যে দায়িত্ব এবং কর্তব্য সরকারের, শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান আমার বেশ ভালো হচ্ছে। বৈশ্বিক অবস্থাটা থাকবে এবং 100 বছর পর পর এরকম বৈশ্বিক আসছে আমরা দেখেছি। এরপরে কলেরা বা ডায়রিয়া যেটা দেখেছি, একসঙ্গে আমরা দেখছি গভীর।
এতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলাকে মানুষ যখন ভুলে যায়, মানুষের দায়িত্ব কর্তব্য যখন ভুলে যায়, তখনই জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য এরকম। আমরা যদি তাহলে কোরআন হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে চাই কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, তাদেরকে একমাত্র কারণ বিধান, সম্মান, ইজ্জত না দেওয়ার কারণে, যার সম্মান যতটুকু করা দরকার তাকে সম্মান দেয়। যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামা তুআমিলু তুআমালা, যে যেমন সম্মান করবে সে সমান সম্মান। তাহলে আমি জাকির সাহেব কথার দিকে লক্ষ্য করে বলতে চাই, হ্যাঁ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে আমরা ক্লাস করতে চাই, স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আমরা জানি যে এই মাসটি ছুটি চলছে, কিন্তু ইচ্ছা করলে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন করেছে, 18 বছরের মানুষদেরকে টিকা দেওয়া হবে, তাহলে তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্ভব করতে পারে। এরপরে ক্রমান্বয়ে কলেজ, এরপরে মাধ্যমিক, এভাবে আমরা ক্রমান্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান টিকা দেওয়ার মাধ্যমেও ফেলে দিতে পারি। অর্থাৎ শিক্ষার্থীরা চাচ্ছে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে তারা আর ঘরে বসে থাকছে যাচ্ছে না, এবং ঘরে বসে তারা মোটর কাজ করছে না। বলতে পারেন সরকার বাহাদুর আমাদের জন্য অনেক ভালো কাজ করেছে। যেমন আমাদেরকে বলেছে যে নেটে ক্লাস নিতে যাওয়া দেখেছি 14-15 মাইল ড্রাইভ করে, মোটরসাইকেল ড্রাইভ করে, এই করোনার ভিতরে অত্যন্ত পরিশ্রম করে সেখানে যেও দেখেছি। বলে স্যার নেটে তো ক্লাস দিতে আসতেন, বিদ্যুৎ তো নাই, এরপরে ক্লাস না করে ঘুরে আসতে হবে। আমরা দেখেছি। শুধু তাই নয়, স্যার নেট তো খুব স্লো চলতেছে, স্যার কি করে ক্লাস নেবে? তার কারণ বোঝা গেল যে আমরা সেই উন্নতি, সেই দেশ আমাদের সরকার বারবার চেষ্টা করতেছে, খেয়াল করতেছে যে কি করে আমরা সামনে অগ্রসর হতে পারি। আমরা সেদিকে লক্ষ্য করে সম্মান, ইজ্জত দিয়ে সরকার মহোদয়কে আমরা স্মরণ করে দিতে চাই। আর দেরি না করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, সাথে সাথে এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে এই শিক্ষকদের হাসি ফোটানোর জন্য সবিনয় অনুরোধ করছি। এই কথাগুলো বলে আজকের শিক্ষক টিভির সংকলন সাহেব সহ আমার সহকর্মী ছিলেন ভাই জাকির স্যার সহ, কাদের স্যার সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ সামাদ স্যার আপনাকে। সুধী মণ্ডলী, দর্শক মণ্ডলী, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আজকের এই অনুষ্ঠানটি দেখলেন, আপনারা কি বুঝলেন? দেখেন, এই যে 3 জন অতিথি যারা জীবনের শেষ পর্যায়ে, কারোর চাকরি আছে 1 বছর, কারো 2 বছর, কারো 3 বছর, এই জাতীয়করণ, এই সরকারিকরণ যদি কিছু হয়ই বা, তাদের আগেও বলেছি, এখনো বলছি, 3 জনের ব্যাপারেই বলছি, তাদের চাওয়া পাওয়ার কিছুই নেই, তাদের চাওয়া পাওয়ার কিছু নেই, কিন্তু তাদের জীবন যৌবন সবকিছু পার করেছেন এই এক শিক্ষকতা পেশায়, শুধু মানুষ গড়ার জন্য, এই মানুষ গড়ার নেশায় তারা জীবনটাকে পার করে দিয়েছেন। এই 3 জন মানুষ যারা জীবনের প্রায় শেষ বেলায়, তারা যারা চাকরির শেষ বেলায়, এই 3 জন মানুষ আপনাদের সামনে উপস্থিত করছি, দেশবাসীর সামনে উপস্থিত করে বলতে চাই, যারা জীবনের শেষ বেলায়, তাদের জীবনের বিনিময়ে একটাই তাদের দাবি, সেটা হলো জাতীয়করণ। এই জাতীয়করণ তাদের কিচ্ছু যায় আসে না, তাদের পরিবার পরিজন পাবে না, এই জাতীয়করণ পাবে 20 কোটি মানুষ, এই জাতীয়করণ পাবে এই দেশের ছাত্র ছাত্রী অভিভাবক সবাই। এই জাতীয়করণ হলে এই দেশের শিক্ষার মান রক্ষা হবে, এই দেশের অস্তিত্ব রক্ষা হবে। আর এই কথা বড় গলায় বলতে চাই শেষ বেলায়, আজকে শিক্ষা ব্যবস্থা যেই দিকে যাচ্ছে আমরা অত্যন্ত মর্মাহত। ইতালির প্রেসিডেন্ট এই করোনা মহামারীতে তিনি বড় গলায় বলেছেন, আমাদের করোনা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সর্বপ্রথম লাইব্রেরিকে খুলে দেব। আর আমরা কি দেখছি? কষ্ট লাগে। আমরা কি দেখছি? আমরা করে দিলাম, আমাদের করোনা যায়নি, আমরা গার্মেন্টস খুলে দিলাম, আমরা বাজার খুলে দিলাম। না, এটা বুদ্ধি বিবেক সম্মত কাজ হয়নি। হ্যাঁ, কেন করা হয়েছে? গার্মেন্টস আজকে আমাদের অর্থনীতির অনেক কিছু, শিক্ষা ব্যবস্থা কিচ্ছুই না। শিক্ষা ব্যবস্থা অনেক কিছু,
যেই জাতি শিক্ষাকে মূল্যায়ন করবে না, যেই জাতি শিক্ষকের মূল্যায়ন করবে না, সেই জাতির ধ্বংস অনিবার্য। না, আমরা শিক্ষক এই জীবনের পরন্ত বেলায় এই তিনজন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করে আজকে তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, না, এই দেশে যদি শিক্ষক বাঁচে, শিক্ষা বাঁচে, তাইলে এই দেশ বাঁচবে, এই দেশের অস্তিত্ব বাঁচবে, অন্যথায় এই দেশ বাঁচবে না। পরিশেষে আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলি শেষ করতে চাই। করোনা আছে, করোনায় সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। না, এই পৃথিবী স্তব্ধ হয়ে যাবে না, পৃথিবী এইভাবে চলতে পারে না। আমরা জানি আঁধারের পরে আবার সূর্য উঠবে, আঁধারের পরে আবার নতুন একটি সকাল হবে। সেই সকালের আশায় আমরা আছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে রহম করুন, আমাদের এই দেশবাসীর উপরে রহম করুন, আমাদের প্রধানমন্ত্রীর উপরে রহম করুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই কথা শুনেছেন, আবার আপনাদের সামনে দেখা হবে, কথা হবে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক, শিক্ষার সমস্যা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবে শিক্ষক টিভি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদের সবাইকে।